নমস্কার সবাইকে। বিচির গল্প পাঠ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প দুর্যোগের রাত। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। 1962 সালের কথা। আমার বয়স তখন 21 বছর। রেলে চাকরি পেয়ে মেদিনীপুরে আছি। তখন বৈশাখের শেষ, প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছি সকলে। তার উপর ঝাঁঝা রোদুরে খুলি কাশির কাজ। মেদিনীপুর শহরের প্রান্তে কাঁসাই নদীর তীরে বাঁধের উপর আমাদের তাঁবু পড়েছে। ব্রিজে ক্র্যাম্পিং হচ্ছে তখন। সারাটা দিন রোদে কাজ করতে করতে ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছি। হঠাৎ বিকেলের দিকে আকাশ কালো করে একটা মেঘ এলো। আমাদের সঙ্গে ছিল গুণধর মেট। বলল, ওরে বাবা, এ যে ঈশানে মেঘ, বৃষ্টি একটু হবেই। আমি বললাম, হোক না, হলে তো বাঁচি। সারাটা দিন যা গেল, একটু যদি বৃষ্টি হয় তো স্বস্তি পাই। আমাদের সঙ্গে যারা কাজ করছিল, কাজের শেষে তখন অনেকেই যে যার বাড়ি চলে গেল। রইল শুধু গুণধর ও গোষ্ঠদা। গোষ্ঠদা কার্পেন্টার। ব্রিজের কাজ তো, রেলের স্লিপারের কাঠ বিঁধে করতে, কাঠ ছাঁটাই করতে কার্পেন্টার লাগে। সবসময় প্রয়োজন এদের। তার সেই গোষ্ঠদা ও গুণধর দুজনেই বাজারের থলি হাতে চলে গেল বাজার করতে। নদীর ধারে নির্জন স্থানেই তাঁবুর মধ্যে রইলাম আমি একা। কিছুতেই থাকতে চাইনি আমি, কেননা একে দুর্যোগের পূর্বাভাস, তার উপরেই ভয়ানক নির্জনতা। অথচ উপায়ও নেই। একজন অত্যন্ত পাহারায় না থাকলে সর্বস্ব চুরি হয়ে যাবে। তাঁবু পাহারা দেওয়ার জন্যই চৌকিদার একজন থাকে, তবে সে লোকটা আজ 2 দিন হলো অনুপস্থিত। চৌকিদারের নাম জগাইদা। বড় ভালো মানুষ, বয়স হয়েছে। আমাকে বলে, এসব কাজ তোমাদের নয়, এর কোনো ভবিষ্যৎ নেই। এ কাজ ছেড়ে কোনো অফিসে যাতে ঢুকতে পারো সেই ধান্দায় লাগাও দেখি। জগাইদা তো বলেই খালাস, কিন্তু অফিসের চাকরি আমাকে দেবে কে? তাই শুনেই যাই জগাইদার কথা। কত শত সহ্য করেও চাকরিটা বজায় রাখি। হাজার হলেও রেলের চাকরি তো। যাই হোক, সবাই চলে গেলে একা আমি মন মরা হয়ে বসে রইলাম। হঠাৎ আমার শরীরের উপর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বুঝলাম বৃষ্টি হচ্ছে কোথাও। চারিদিক অন্ধকার হয়ে আসছে, তবু কোনো রকমে আলোটা জ্বালালাম। হঠাৎ ঝড় উঠল। প্রথমে গঙ্গু করে একটা শব্দ, তারপরে কড়কড় করে বজ্রপাত। আলোর চাবুক একটা দিক থেকে দিগন্তে ছিটকে গেল। আমার যেন ডাক ছেড়ে কান্না এলো তখন। সত্যি বলতে কি, এই ভয়ঙ্কর নির্জনে আমার তখন ভূতেরও ভয় করতে লাগলো খুব। যত রাগ হলো আমার গুণধর ও গোষ্ঠদার উপর। আমাকে এইভাবে একা রেখে ওদের চলে যাওয়াটা কি উচিত হলো? আসলে বাজার করতে যাওয়াটা ওদের অছিলা। ওরা গেল নেশা করতে। বাজার হয়তো করবে, কিন্তু আজ তা না করলেও কোনো ক্ষতি ছিল না। এখন আমি একা এখানে কি করি? এই নির্জনে ভূতের ভয়, সাপের ভয় সব কিছু পেয়ে বসলো আমাকে। এই দুঃসময় মনে মনে ভগবানকে ডাকতে লাগলাম। এমনকি এও ঠিক করলাম, এই চাকরি আর নয়, কাল সকাল হলেই পালাবো। গার্ডেন রিচের কর্তাদের বলবো শালিমারে পোস্টিং দেন তো ভালো, না হলে ইস্তফা। আমার এইসব চিন্তাভাবনার মধ্যেই দেখি না, টর্চ হাতে কে যেন একজন দ্রুত আমার দিকে ধেয়ে আসছে। শুধু আসছে নাই, আমার নাম ধরে ডাকছেও। আমি তাঁবু থেকে বেরিয়ে এসে দেখি না জগাইদা। জগাইদা রক্তচক্ষুতে বললেন, শয়তান দুটো কোথায় রে? বললাম, ওরা তো বাজারে গেছে। বাজারে গেছে এই নির্জনে তোকে একা রেখে? তার উপরে এই দুর্যোগ। আমি না থাকতেই দেখি ওদের সাহস বেড়ে যায় খুব। কিন্তু জগাইদা, তুমি 2 দিনে কোথায় ছিলে? আর বলিস না ভাই, গিয়েছিলাম একটু মেয়ের বাড়ি, তা সে কি বিপদ। সে যাক কথা, আমি যখন এসে গেছি তখন আর কোনো চিন্তা নেই, কিন্তু এইখানে এক মুহূর্ত থাকিস না আর। কেন জগাইদা, এই অন্ধকারে যাব কোথায় আমি? চল, তোকে আমার পরিচিত একজনের বাড়িতে রেখে আসি। এই পরিস্থিতিতে মাঠের মাঝখানে কি পড়ে থাকা যায়? তাছাড়া আকাশের যা অবস্থা, তাতে ঝড় তক্ষুনি উঠল বলে। একটু পরে তাঁবু টাবু কোথায় থাকবে তা কে জানে। বলার সঙ্গে সঙ্গেই দারুণ একটা ঘূর্ণিঝড় হঠাৎ ধুলোবালি উড়িয়ে চারিদিকে ঘুরপাক খেতে লাগলো। তারপরে দেখি বাঁধের উপর আমরা দুজন, কিন্তু তাঁবু উধাও। এরপর নামলো বৃষ্টি।
জগাইদা ভিজে ভিজে আমাকে নিয়ে এলেন এক গোয়ালার বাড়িতে। এসে হাঁক ডাক করতেই বাড়ির লোকজন বেরিয়ে এলো। জগাইদার বিশেষ পরিচিত এনারা। জগাইদা বললেন, আজ রাতটুকুর মতন এই ছেলেটাকে তোমাদের বাড়িতে একটু আশ্রয় দাও দেখিনি। ভদ্রলোকের ছেলে এরকম ফাঁকা জায়গায় এ দুর্যোগে থাকতে পারে কখনো? আমি তো আশ্রয় পেলাম, কিন্তু জগাইদা? বললাম, জগাইদা তুমি কোথায় যাবে? তাঁবুর তো চিহ্নও নেই। তার উপর এরকম ঘন ঘন বাজ পড়তে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টিও পড়ছে, শিলাবৃষ্টিও হতে পারে। জগাইদা বললেন, হোক, আমি যে চৌকিদার, এটাই তো আমার ডিউটি ভায়া। না হলে রেলের অত দামি দামি যন্ত্রপাতি একটু চোখের আড়াল হলে ওর একটিও অবশিষ্ট থাকবে না আর। সে তো বুঝলাম, কিন্তু এই দুর্যোগে তুমি থাকবে কি করে? আমার জন্য চিন্তা করিস না, আমরা হচ্ছি জলকাদার মানুষ, এইসব আমাদের গা সওয়া। আমি সে রাত্রে গোয়ালার বাড়িতে আশ্রয় পেয়ে সত্যি বেঁচে গেলাম। ওদের বাড়িতে পোস্তর তরকারি, মৌরলা মাছের টক আর পেট ভরে ভাত খেয়ে আরামে শুলাম বটে, কিন্তু জগাইদার চিন্তায় আমার ঘুম হলো না। কেননা জগাইদা চলে যাওয়ার পর দুর্যোগ আরও প্রবল রূপ ধারণ করলো। ঘন ঘন বাজ পড়ার শব্দে বুকের ভেতরটাও পর্যন্ত কেঁপে উঠল আমার। ভোরবেলা সবে একটু ঘুমিয়ে পড়েছি, এমন সময় গুণধর ও গোষ্ঠদার ডাকে ঘুম ভাঙল। দুর্যোগ কাটলে অন্ধকার তখনও কাটেনি, একেবারে নিশি ভোর যাকে বলে। গুণধর বললে, শোন, আমরা স্টেশনের ধারে যাচ্ছি জগাইদাকে দেখতে। তুই সকাল না হওয়া পর্যন্ত এখানেই থাক, বেলা একেবারে শ্মশানে চলে যাবি। চমকে উঠলাম আমি। সে কি? কেন? মেয়ের বাড়ি থেকে ফেরার পথে জগাইদা সাপের কামড়ে মারা গেছে। একেবারে জাত কেউ কেটেছে জগাইদাকে। বুঝলি, দারুণ বিষ তার। আমার সারা গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। ওদের কথা যদি সত্যি হয়, তাহলে কাল সন্ধ্যাবেলা কে আমাকে বাড়ি পৌঁছে দিয়ে গেল? আমি সকাল হতে গোয়ালার বাড়ি থেকে বেরিয়ে নদীর ধারে আমাদের সেই কর্মস্থলে গিয়ে পৌঁছালাম। তখন সেখানে অনেক লোকজন, আমাদের কুলি খালাসির আছে। সবাই বলল, আমার তোমরা কথাই ভাবছিলাম গো, কি দুর্যোগই না গেল কাল। তিনজন সহকর্মীকে হারালাম। জগাইদা তো মেয়ের বাড়ি থেকে ফেরার পথে সাপের কামড়ে মরল। গুণধর আর গোষ্ঠ মরল ফাঁকা মাঠের বজ্রঘাতে। কখন? কাল সন্ধ্যাবেলা, নেশা করতে গিয়ে। আমার তো হাত পা তখন ঠান্ডা হয়ে গেছে। এমনও কি হয়? আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে স্টেশনের পথ ধরলাম। সেই শেষ। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এরকম গল্প আপনাদের কীরকম লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। এছাড়াও কোন লেখকের গল্প আপনারা শুনতে ভালোবাসেন এবং কী জাতীয় গল্প আপনাদের পছন্দ, অর্থাৎ হাস্যকর গল্প, নাকি ভৌতিক গল্প, নাকি কোনো রহস্যময় গোয়েন্দা গল্প, নাকি কোনো শিশু গল্প, সবই আমাদের কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দসই গল্প পাঠ করে শোনাবার। নমস্কার।